আহ, চাঁদনি, তোমার শরীরে কি এমন আছে বলতে, যা এমন স্বর্গীয় সুখ দেয়? কিছুতেই আর ছাড়তে ইচ্ছে করে না তোমায়। এই কথা বলে মৃদুল তার ঠোঁট দিয়ে চাঁদনির সারা নগ্ন শরীরে ও স্তনে গভীর চুম্বন করতে থাকে। আর চাঁদনিও মৃদুলকে জড়িয়ে ধরে মৃদুলের চুম্বন উপভোগ করতে থাকে আর যৌন জ্বালা মেটাতে থাকে। মৃদুল ঘেটিপুর স্টেশনে নেমে স্টেশন থেকে বেরিয়ে হাতে 5 সেলের টর্চ জ্বালিয়ে নিয়ে কেরোসিনে জ্বলা হলুদ গ্যাসবাতি জ্বলা আলোয় অন্ধকার আলো আধারী সরু মেঠো রাস্তা পেরিয়ে যখন বাড়ির পথে হাঁটছিল, তখন মৃদুলের হাত ঘড়িতে সন্ধে সবে 6:30 বাজে। বাড়ি পৌঁছে বাড়ির গেটের তালা খুলে ঘরে ঢুকে টেবিলের উপর রাখা কেরোসিন ভরা হ্যারিকেনটা দেশলাই কাঠি দিয়ে জ্বালিয়ে কাঁধে রাখা অফিসের ব্যাগটা টেবিলের উপর রেখে জল ভরা প্লাস্টিকের জগ থেকে কয়েক ঢোক জল খেয়ে শরীর এতটাই ক্লান্ত লাগছিল যে মৃদুল ঘামে ভেজা অফিসের জামা কাপড় না ছেড়ে বিছানায় নিজের শরীরটা ছুঁড়ে ফেলে দিতেই তার 2 চোখ জুড়ে ক্লান্তির গভীর ঘুম নেমে আসে। মৃদুল কতক্ষণ ঘুমিয়েছিল ঠিক তার মনে নেই। হঠাৎ দরজায় কড়া ঘাতের আওয়াজে মৃদুলের ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যেতে সে উঠে দরজা খুলে দেখে বাড়িওয়ালি কাকিমা একগাল হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসু ভরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। মৃদুলকে দরজা খুলতে দেখেই প্রভাতী দেবী বলে ওঠে মৃদুলকে, কি বাবা, ঘুমিয়ে পড়েছিলে বুঝি? হ্যাঁ কাকিমা, আসলে শরীরটা এত ক্লান্ত লাগছিল বলে ঘুমিয়ে পড়েছিলাম আজ একটু। তা বেশ করেছো বাবা, ঘুমোনো শরীরের পক্ষে ভালো, এতে শরীরের অনেক ক্লান্তি দূর হয়। তা বাবা, যে জন্য তোমার ঘরে এসেছিলুম, তা আজকে রাতে তুমি রুটি খাবে না ভাত? তুমি যেটা খেতে চাইবে আমি সেটাই তোমার জন্য বানিয়ে দেব। কাকিমা, আজ আপনাকে আমার জন্য বেশি কিছু রান্না করতে হবে না, একটু ভাত, পাতলা করে মুগ ডাল আর কাঁচা পেঁয়াজ তেল নুন দিয়ে আলু ভাতে দিয়ে দিয়ে এই খেয়েই আজ তাড়াতাড়ি শুয়ে পড়বো। শরীরটা আসলে আজ খুব একটা ভালো নেই। মৃদুলের কথা শুনে প্রভাতী দেবী বলল, আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাই হবে। তুমি তাড়াতাড়ি স্নান সেরে এসো, আমি একটু পরেই তোমার জন্য খাবার নিয়ে আসছি ঘরে। এই বলে প্রভাতী দেবী চলে যেতেই মৃদুল বেশি দেরি না করে অফিসে ঘামে ভেজা জামা কাপড় ছেড়ে গামছা, সাবান কেস আর টেবিলের উপর জ্বলা হ্যারিকেনটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পাড়ার পুকুর পাড়ের উদ্দেশ্যে রওনা দেয়। মৃদুলের বাড়ি থেকে পাড়ার পুকুর বেশি দূর নয়, ওই 10 মিনিটের হাঁটা পথ। মৃদুল যখন বাড়ি থেকে বেরিয়ে সুড়ি পথ ধরে পাড়ার পুকুর পাড়ে পৌঁছলো, দেখলো পুকুরের সামনে সরু মাটির রাস্তাটা পুরো ফাঁকা, একটাও গ্রামের লোক সেখানে চলাচল করছে না। এরপর সে পুকুর পাড়ের দিকে এগোতেই থমকে দাঁড়িয়ে পড়ে একটা দৃশ্য দেখে। দৃশ্যটা হলো পুকুর পাড়ে বাঁধানো একটা সিঁড়ির উপর এক মহিলা বসে আছে। মহিলা বললে ভুল হবে, এক কম বয়সী মেয়ে, এবং মেয়েটার মুখ দেখা যাচ্ছে না, কারণ সে পিছন ফিরে পুকুরের দিকে মুখ করে বসে আছে আর খুব করুণ সুরে কাঁদছে। সেই মেয়েটার করুণ সুরে কান্নার আওয়াজ শুনে মৃদুলের বুকের ভিতরটা সঙ্গে সঙ্গে মোচড় দিয়ে উঠল। সে তখন ধীরে ধীরে মেয়েটার দিকে এগিয়ে যায় আর এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, আপনি কে? আপনি এই ভোর সন্ধেবেলা পুকুর পাড়ে বসে কাঁদছেন কেন? কথার আওয়াজ মেয়েটার কানে যেতেই সঙ্গে সঙ্গে মেয়েটার কান্না থেমে যায় এবং মেয়েটা ধীরে ধীরে পুকুর পাড় থেকে উঠে ধীরে ধীরে মৃদুলের দিকে ফিরে পুকুরের কয়েক ধাপ সিঁড়ি পেরিয়ে মেয়েটা যখন মৃদুলের সামনে এসে দাঁড়ালো, নুপুর পায়ে ঝুমঝুম শব্দ, মৃদুল তখন আকাশে ফুটে ওঠা পূর্ণিমার গোল চাঁদের আলোয় মেয়েটাকে সামনাসামনি দেখে মোহিত হয়ে পড়ে। তার ওই অপরূপ সৌন্দর্য দেখে ওই পূর্ণিমার রূপলি চাঁদের ঝলমলে আলো মেয়েটার শরীরে পড়তে মৃদুল দেখে মেয়েটার রূপ যেন সাদা দুধের মতো উথলে পড়েছে। এছাড়া মেয়েটার পরনে একটা হালকা গোলাপি শাড়ি, এবং শাড়ির ভিতরে কোনো অন্তর্বাস না থাকায় তার বক্ষ বিভাজিকার সঙ্গে কালো কালো স্তনযুগল স্পষ্ট বোঝা যাচ্ছে। যে পুরুষ ওই মেয়ের স্তনযুগল দেখবে সেই আকর্ষিত হবে ওই মেয়ের ওই উথলে পড়া দুধে আলতা শরীরের উপর, আর তার সঙ্গে যৌন খেলায় লিপ্ত হতে চাইবে। এছাড়া মৃদুল দেখলো মেয়েটার গায়ে কোনো অলংকার নেই। অলংকার না থাকার জন্য মেয়েটাকে আরো সুন্দর লাগছে, আর মাথায় ঘন কালো মেঘের মতো
ভর্তি লম্বা চুল। এছাড়া মেয়েটার ওই দুধে আলতা ফর্সা শরীর থেকে একটা মিষ্টি ঝাঁঝাল গন্ধ বেরোচ্ছে। সেই গন্ধ মৃদুলের নাকে আসতেই সে উত্তেজিত হয়ে পড়ে ঠিকই, কিন্তু সেই উত্তেজনা মৃদুল অনেক কষ্টে চাপে। এরপর মেয়েটা মৃদুলকে দেখে মিষ্টি ঋণঋণে সুরে বলে ওঠে, আমার নাম চাঁদনি, আমি এই গ্রামেই থাকি, কিন্তু এই কথা বলে চাঁদনি থেমে যেতেই মৃদুল চাঁদনির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, কি বলতে যাচ্ছিলেন বলুন? কিন্তু মৃদুলের কথা শুনে চাঁদনি সঙ্গে সঙ্গে ছুটে পালালো সেখান থেকে। চাঁদনিকে ওইভাবে তার সামনে দিয়ে পালাতে দেখে মৃদুল বলে, হেমা, আপনি কোথায় যাচ্ছেন চাঁদনি দেবী? কি বলতে যাচ্ছিলেন বলে যান আমাকে। কিন্তু মৃদুল দেখলো মেয়েটা যেন সঙ্গে সঙ্গে অন্ধকারে কোথায় যেন চট করে মিশে গেল, কিন্তু কোথায় মিশে গেল তা মৃদুল বুঝতে পারল না। এরপর মৃদুল পুকুর থেকে স্নান করে ফিরে রাতের খাওয়া সেরে শোয়ে ঠিকই, কিন্তু সারা রাত তার কিছুতেই যেন ঘুম আসে না। চোখ বুঝলেই মনে হচ্ছে কিছুক্ষণ আগে পুকুর পাড়ে দেখা সেই অপরূপ নারী যেন তার নগ্ন দেহে যেন হাত বোলাচ্ছে, আর কানের সামনে এসে যেন ফিসফিস করে কি বলছে, কিন্তু কি বলছে তা ঠিক বোঝা যাচ্ছে না। মৃদুলের এইরকম একটা অনুভূতি হতেই সে চোখ খুলে ঘরের এই দিক ওই দিক তাকায় ঠিকই, কিন্তু কাউকে দেখতে পায় না। হালকা হ্যারিকেনে জ্বলা অন্ধকার আলো আধারী ঘরের মধ্যে এরপর সারা রাত এইরকম চলার পর ভোরের দিকে মৃদুলের চোখটা লেগেই এসেছিল। এরপর পাখির কলকাকুলিতান কানে যেতেই আর জানালা থেকে ছিটকে আসে সূর্যের আলো মৃদুলের চোখে মুখে পড়তেই সে ধরফর করে উঠে বসে আর ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 9টা বাজে। 10টায় অফিস, তাই তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে উঠে স্নান সেরে অফিসের জন্য তৈরি হয়, বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। অফিসে টিফিন টাইমে অফিসের সামনে একটা চায়ের দোকানে বসে যখন মৃদুল পাউরুটি ডিম টোস্ট খাচ্ছিল, খেতে খেতে হঠাৎ শুনতে পেল তার উল্টো দিকের বেঞ্চিতে কয়েকজন গ্রামের লোক কি যেন একটা আলোচনা করছে, এবং সেই আলোচনাটা শুনে মনে হলো খুব সিরিয়াস আলোচনা। মৃদুল খেতে খেতে কান খাড়া করে শুনে গ্রামের লোকগুলো নিজেদের মধ্যে বলা বলি করছে, হরিমোহন, গ্রামের খবর শুনেছ? গতকাল রাতে গ্রামে কি ঘটনা ঘটেছে জানো? লোকটার কথা শুনে তার পাশে বসে থাকা ভদ্রলোক হাতের খিলি করা পানটা মুখে দিয়ে চিবাতে চিবাতে বলে, কি খবর রে বিরাট? কই, আমি তো কিছু শুনিনি। খবর হলো গিয়ে গতকাল রাতে আমাদের গ্রামের পঞ্চায়েত প্রধানের ছেলে রাতুলকে কে বা কারা যেন মেরে খুন করে গ্রামের উত্তরে যে জঙ্গলটা আছে না, সেখানে ফেলে রেখে দিয়ে গেছে। আজ সকালে গ্রামের এক চাষি রাতুলকে নগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখেছে ওই জঙ্গলের সামনে। আমিও গ্রামের লোকেদের মুখে এই খবর পেয়ে দেখতে গিয়েছিলাম। গিয়ে দেখি রাতুল ওই জঙ্গলের সামনে নগ্ন অবস্থায় পড়ে আছে ঠিকই, কিন্তু সারা শরীরে এবং মুখে বড় বড় নখের আঁচড়ের দাগ, সেই সঙ্গে শরীরে নানা জায়গায় ক্ষত। কেউ যেন রাগের বশে রাতুলের দেহটাকে আঁচড়ে ছিঁড়ে কামড়ে খেয়েছে। বিরাজের মুখে এই কথা শুনে হরিমোহন বলে বেশ চিন্তিত মুখে, এই গত 1.5 মাস পরে কি শুরু হয়েছে বলতো? গ্রামে দুটো ছেলে অসহায় হয়ে মারা গেল। প্রথমে গ্রামের ক্রীড়া মাস্টারের ছেলে, আর আজ পঞ্চায়েত প্রধানের ছেলে রাতুলকে এইভাবে কে খুন করছে বলতো? এত বড় আপনার বিষয়। হ্যাঁ গো হরিমোহন দা, এ বড়ই ভাবনার বিষয়। আর দুজনকে ঠিক একইভাবে খুন করেছে। কে এই কাজগুলো করছে বলো তো? আর যেদিন যেদিন ঘটনাগুলো ঘটছে সেই দিনগুলো পূর্ণিমা তিথি পড়ছে। লক্ষ্য করেছো? পূর্ণিমা তিথির দিনই এই সব ঘটনা ঘটছে। গ্রামের এই ঘটনা নিয়ে মোড়ল মশাই অচিন্তবাবু খুব চিন্তায় পড়েছেন কদিন হলো। গ্রামের লোকেদের মুখে এই কথা শুনে মৃদুলের বুকটা ভয়ে কেঁপে ওঠে আর বলে মনে মনে, গ্রামে কি শুরু হয়েছে? গ্রামের জোয়ান জোয়ান ছেলেদের কে মারছে এইভাবে? কে এই জঘন্যতম অপরাধগুলো করছে? অফিস চলাকালীনও মৃদুলের গ্রামের লোকের কথাগুলো মাথায় পাঁক খেতে লাগলো। এরপর মৃদুল অফিসের কাজ শেষ করে গ্রামের লোকেদের কথাগুলো চিন্তা ভাবনা করতে করতে বাড়ি ফেরে। বাড়ি ফিরে গতকাল রাতের বেলার মতো আবার মৃদুল পাড়ার পুকুরে স্নান করতে যায়, আর গিয়ে দেখে গতকাল রাতে দেখা সেই অপরূপ সুন্দরী চাঁদনি বলে মেয়েটা বসে আছে পুকুরের দিকে মুখ করে।
চাঁদনিকে পুকুর পাড়ে বসে থাকতে দেখে মৃদুল সেই দিকে এগিয়ে যায় আর জিজ্ঞাসা করে, চাঁদনি, কাল আমার সামনে থেকে ওইভাবে চলে গেলে কেন? মৃদুলের প্রশ্ন কানে যেতেই চাঁদনি মৃদুলের দিকে মুখ ফেরায়। ও মুখ ফেরাতেই মৃদুলের হাতে ধরা হালকা হ্যারিকেনের আলোয় দেখে চাঁদনির মুখটা আগের দিনের থেকে আজ বেশি উজ্জ্বল দেখাচ্ছে, আর গায়ের ওই দুধে আলতা ফর্সা রং যেন আরো উথলে পড়ছে। আজ এরপর চাঁদনি ধীরে ধীরে পুকুর পাড়ে সিঁড়ি থেকে উঠে মৃদুলের সামনে দাঁড়ায় আর বলে মুখ নিচু করে, ভয়। চাঁদনির কথা শুনে মৃদুল হো হো করে হেসে ওঠে আর বলে, আমি বাঘ না ভাল্লুক যে তুমি আমাকে দেখে ভয় পাবে? মৃদুলের কথা শুনে চাঁদনি বলে, তা নয়, তুমি যদি আমাকে মারো তার জন্য আমি ভয় পাচ্ছিলাম। চাঁদনির এই কথা শুনে মৃদুল আবারও হো হো করে হেসে ওঠে আর বলে, আমি তোমাকে শুধু শুধু মারতে যাবো কেন? তুমি কি আমার শত্রু নাকি? মৃদুলের কথা শুনে চাঁদনি তখন হাউ হাউ করে কেঁদে ওঠে আর বলে, আসলে আমার মামা মামি আমাকে সারাক্ষণ মারে, তো তাই আমার সব সময় ভয় হয় যে আমাকে আমাকে অন্য কেউ হয়তো মারবে। আর কি চাঁদনি? আর কিছু নয়, আমি যাই এবারে। চাঁদনি যেই চলে যেতে যাবে হঠাৎ মৃদুল বলে ওঠে, দাঁড়াও চাঁদনি, একটু দাঁড়িয়ে যাও, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। মৃদুলের কথা শুনে চাঁদনি দাঁড়িয়ে পড়ে মুখ নিচু করে বলে, কি কথা জিজ্ঞেস করবেন, করুন। আচ্ছা চাঁদনি, তোমার মামা মামি তোমাকে এত অত্যাচার করে কেন? তুমি কি কিছু অন্যায় করেছো? চাঁদনি বলে, না, আমি কিছু অন্যায় করিনি। আসলে আমার জন্মের পর আমার মা মারা যায়, তারপর বাবা মানুষ করছিল ঠিকই, কিন্তু হঠাৎ আমার যখন 8 বছর বয়স বাবা হার্ট অ্যাটাকে হঠাৎ করে মারা যায়। তারপর থেকে আমি মামা মামির কাছে থাকতে শুরু করি ঠিকই, কিন্তু আমি বরাবর মামির চক্ষু শুনছিলাম। সংসারে যাবতীয় কাজ মামি আমাকে দিয়ে করায় ঠিকই, কিন্তু কোনো কাজে যদি একবার ভুল ত্রুটি হয় তাহলেই মামি আমার গায়ে হাত তোলে, জানো। চাঁদনির মুখে তার দুঃখের জীবন কাহিনী শুনে মৃদুলের দুঃখে মুখটা মোচড় দিয়ে ওঠে আর মনে মনে বলে, ইস, এত সুন্দরী রাজকন্যার মতো দেখতে মেয়ে, আর তার জীবনে দেখো কত দুঃখ। ভগবান মনে হয় বড় সাধাসিধে মানুষের জীবনেই বেশি দুঃখ দেয়। এরপর মৃদুল ধীরে ধীরে চাঁদনির দিকে এগিয়ে যায় এবং তার নরম হাত দুটো ধরতেই চাঁদনির ফর্সা মুখ সঙ্গে সঙ্গে লজ্জায় লাল হয়ে ওঠে আর মুখ নিচু করে বলে, ইমা, আপনি আমার হাত ধরেছেন কেন? মৃদুল তখন চাঁদনির হাত ধরে বলে, আচ্ছা চাঁদনি, আমি কি তোমার বন্ধু হতে পারি? মৃদুলের মুখে চাঁদনি প্রস্তাব শুনে মৃদুলের হাত থেকে নিজের হাতটা সরিয়ে নিয়ে একটু লজ্জিত মুখে মুখ নিচু করে পুকুর পাড়ে একটা ছাতিম গাছের সামনে দাঁড়ায়। তারপর কাজল মাখা চোখে লজ্জা ভরানো দৃষ্টিতে মৃদুলের দিকে তাকিয়ে মাথা নেড়ে সম্মতি জানাতে মৃদুল চাঁদনির সম্মতি শুনে চাঁদনির কাছে এগিয়ে আসে আর বলে, তুমি দেখো চাঁদনি, আমি তোমার এই কষ্টের জীবন থেকে একদিন না একদিন তোমাকে তোমার মামা মামির কাছ থেকে ঠিক উদ্ধার করে আনবো, তুমি চিন্তা করো না। ওই রাতে মৃদুলের সঙ্গে চাঁদনির বন্ধুত্ব হওয়ার পর মৃদুল সবসময় চাঁদনির কথাই ভাবত, আর অফিস থেকে ফিরে সন্ধেবেলা পুকুর পাড়ে চাঁদনির সঙ্গে কখন দেখা করতে যাবে সেই নিয়ে সারাদিন ছটফট করতে থাকতো। এরপর সন্ধেবেলা অফিস থেকে ফিরে এসে মৃদুল পুকুর পাড়ে চাঁদনির সঙ্গে দেখা করতে যেত। এরপর ধীরে ধীরে ওদের দুজনের বন্ধুত্বের সম্পর্ক থেকে কখন যে মিষ্টি একটা প্রেমের সম্পর্কে পরিণত হয় তারা নিজেরাও জানে না। এই দুজনের প্রেমের সম্পর্কের মধ্য দিয়ে মাঝে মাঝে দুটো শরীর এক হতো এবং যৌন খেলায় একে অপরে লিপ্ত হতো। মৃদুল যখন চাঁদনির সঙ্গে যৌন খেলায় লিপ্ত হতো, মৃদুল চাঁদনির উলঙ্গ শরীরটা ধরে চাঁদনির 2 স্তনের মাঝে নিজের মুখ গুজে বলতো, আহ চাঁদনি, তোমার শরীরে কি এমন আছে বলতো যা এমন স্বর্গীয় সুখ দেয়? কিছুতেই আর ছাড়তে ইচ্ছে করে না তোমায়। এই কথা বলে মৃদুল তার ঠোঁট দিয়ে চাঁদনির সারা নগ্ন শরীরে ও স্তনে গভীর চুম্বন করতে থাকে, আর চাঁদনিও মৃদুলকে জড়িয়ে ধরে মৃদুলের চুম্বন উপভোগ করতে থাকে আর যৌন জ্বালা মেটাতে থাকে। এইভাবে কয়েক মাস যাওয়ার পর মৃদুল এক পূর্ণিমা তিথিতে গ্রামের জোড়া শিবকালী মন্দির থেকে চাঁদনিকে এক মাথা সিঁদুর পরিয়ে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তোলে।
ধরুন শালা, এই রোজ রোজ বাংলা মদ খেয়ে শরীরের জ্বালা কি আর মেটে? এই মদের সঙ্গে যদি একটা সুন্দরী মেয়ে মানুষ পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। সব রস এই মদের সঙ্গে মিটিয়ে নিতাম। কিন্তু এই গ্রামে সুন্দরী মেয়ে কোথায়? সব তো এক একটা কিলে গাঁইয়া ভূত। ওদের সঙ্গে করতে গিয়ে যে আমার মান যাবে। আর যদিও একজন ছিল, সে তো কয়েক মাস আগেই টেসে গেছে। এই কথা বলতে বলতে ঘেটুপুর স্টেশন মাস্টার রমাকান্তর ছেলে প্রদীপ মদের বোতল হাতে নিয়ে পূর্ণিমা তিথিতে গ্রামের সরু মেঠো পথ ধরে আসছিল টলতে টলতে আর মদ খেতে খেতে, আর মুখে কয়েকটা অশ্রাব্য গালাগালি করতে করতে। তখন পুরো গ্রামের রাস্তা ফাঁকা, একটাও লোকজন পথে নেই। পুরো গ্রাম গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছে ঠিকই, কিন্তু সে তখন থেকে হারুর বন্ধ চায়ের দোকানের সামনে ছাউনিতলা একটা লাল কুকুর করুণ সুরে কেঁদে যাচ্ছে, এবং কুকুরের এই করুণ সুরে কান্না শুনে মনে হচ্ছে গ্রামে যেন আজ কিছু একটা ভালো মন্দ ঘটনা ঘটবে। কিন্তু সেটা ঠিক কী ঘটনা ঘটবে তা ঠিক বোঝা যাচ্ছে না। প্রদীপ বাড়ির পথে যেতে যেতে থমকে দাঁড়িয়ে পড়ে একটা দৃশ্য দেখে। দৃশ্যটা হলো, প্রদীপ দেখে গ্রামের বুড়ো বটতলার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে আর গুনগুন করে গান গাইছে। বুড়ো বটতলার সামনে একটা মেয়েকে গুনগুন করে গান গাইতে দেখে প্রদীপ দু হাত দিয়ে চোখ কচলাতেই দেখে বুড়ো বটতলার সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে সেই মেয়েটাকে অপরূপ সুন্দরী দেখতে। আকাশের পূর্ণিমা গোল রূপালী চাঁদের আলো মেয়েটার গায়ে পড়ে মেয়েটার দুধে আলতা গায়ের রং যেন আরো উথলে পড়েছে। এছাড়া মেয়েটার পরনে কালো শাড়ি আর খোলা লম্বা চুল। সেই খোলা চুল হাওয়ায় এলোমেলো ভাবে উড়ছে বলে মেয়েটার মুখ দেখা যাচ্ছে না, আর মেয়েটা পিছন ফিরে আকাশের দিকে তাকিয়ে গান গাইছিল। বুড়ো বটতলার সামনে অচেনা সুন্দরী মেয়েটাকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রদীপ বলে, আরে শালা, এই মালটাকে তো হেভি দেখতে। উফ, আজ রাতে যদি একে পটিয়ে যদি আমার আয়ত্তে আনতে পারি তাহলে আজের সঙ্গে হেব্বি মজা করা যাবে সারা রাত ধরে। এই কথা বলে প্রদীপ টলমলে পায়ে অচেনা মেয়েটার দিকে এগিয়ে যায়। তারপর তার খোলা নগ্ন দুধ ফর্সা নরম পিঠে হাত রেখে জিজ্ঞাসা করে, ওগো সুন্দরী, তুমি কে? হ্যাঁ, এত রাতে একাকি দাঁড়িয়ে কার জন্য গান গাইছো? আসো না, আমার কাছে একটু আসো। প্রদীপের কথা শেষ হতেই মেয়েটা ধীরে ধীরে প্রদীপের দিকে ফেরে। প্রদীপের দিকে মেয়েটা ফিরতেই প্রদীপ মেয়েটাকে দেখা মাত্র ভয়ে মুখ থেকে একটা আওয়াজ করে ছিটকে সরে আসে। কারণ প্রদীপের সামনে যে অপরূপ সুন্দরী মেয়েটা দাঁড়িয়েছিল সে কোনো রক্ত মাংসে করা মানুষ নয়, কারণ সেই মেয়ের চোখের জায়গায় কোনো মনি ছিল না। সেই জায়গায় দুটো কালো কালো বড় বড় কোটর। এছাড়া হাতের নখগুলো স্বাভাবিক মানুষের মতো ছিল না, ছিল বড় বড় আর কালো কালো ধারালো, আর ঠোঁটের এক কোণ থেকে কালো কালচে লাল রক্ত গড়িয়ে পড়ছে। এরপর মেয়েটা প্রদীপকে দেখে প্রদীপের দিকে হাসতে হাসতে এগিয়ে যায়। ঘেটুপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মৃদুল যখন অফিসে যাচ্ছিল হঠাৎ ওর চোখ যায় হারুর চায়ের দোকানের পাশে যে বুড়ো বট গাছটা আছে সেই দিকে চোখ যেতেই মৃদুল দেখে বুড়ো বটতলার সামনে গ্রামের কিছু মানুষ দাঁড়িয়ে আছে আর কি একটা দেখে যেন নিজেদের মধ্যে কথা বলছে, কিন্তু ঠিক কি কথা বলছে বোঝা গেল না। এছাড়া মৃদুল দেখলো তাদের চোখে মুখে বেশ ভয়ের আতঙ্ক। মৃদুল ওদের চোখে মুখে ভয়ের আতঙ্ক দেখে বলল, আলুর চায়ের দোকানের ওই বুড়ো বটতলার সামনে এত ভিড় কেন? আবার কি হয়েছে? এই কথা বলে মৃদুল ওই ভিড়ের দিকে এগিয়ে যায় আর গিয়ে ভিড়ের মধ্যে থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকা এক মধ্যবয়স্ক ভদ্রলোককে জিজ্ঞাসা করে, আচ্ছা দাদা, এই বুড়ো বটতলার সামনে এত ভিড় কেন? কি হয়েছে? মৃদুলকে দেখে মধ্যবয়স্ক ভদ্রলোকটা বলে ওঠে, আর বলবো না দাদা, আমারও এই গ্রামের এক জোয়ান ছেলে কাল রাতে খুন হয়েছে। এবার কারা যেন স্টেশন মাস্টার রমাকান্তর ছেলে প্রদীপকে খুন করে ওই পুরো বটতলার সামনে দেহটা ফেলে দিয়ে গেছে। যে দেখুন না একবার, সেটা কিভাবে খুন করে রেখে দিয়ে গেছে। মধ্যবয়স্ক লোকটার কথা শুনে মৃদুল ভিড়ের দিকে এগিয়ে যায়। তারপর ভিড় ঠেলে এগোতেই সে দেখে
বটতলার সামনে বছর 21-22-এর এক কম বয়সী ছেলে নগ্ন অবস্থায় পড়ে আছে, আর তার সারা শরীরে লাল লাল নখের আঁচড়ের দাগ। সেই সঙ্গে শরীরের নানা জায়গায় নানা ধরনের ক্ষত। এছাড়া মৃদুল আর একটা বীভৎস দৃশ্য দেখে। ওর গাটা গুলে উঠল সঙ্গে সঙ্গে। সেটা হলো ছেলে দুটোর চোখ যেন কে উপড়ে তুলে নিয়েছে। সেই জায়গা থেকে ঝরঝর করে রক্ত বেরোচ্ছে। ছেলেটার এই ভয়ঙ্কর রূপ সহ্য করতে না পেরে মৃদুল পকেট থেকে রুমাল বের করে মুখে কোনো রকমের চাপা দিয়ে ভিড়ের মধ্য থেকে বেরিয়ে আসে আর হড়হড় করে বমি করে ফেলে। এরপর মৃদুলের শরীরটা এতটাই খারাপ লাগছিল, সে আর অফিসে না গিয়ে বাড়ি ফিরে আসে। মৃদুলকে অফিস না গিয়ে অসময়ে বাড়ি চলে আসতে দেখে চাঁদনি জিজ্ঞাসা করে, কি গো, তুমি অফিস গেলে না, বাড়ি চলে এলে? শরীর খারাপ লাগছে নাকি? কিন্তু মৃদুল চাঁদনিকে কিছু না বলে জামা কাপড় ছেড়ে বিছানায় এসে শুয়ে পড়ে আর ভাবতে থাকে, গ্রামের ওই জোয়ান ছেলেগুলোকে এইভাবে কারা খুন করেছে? বিকেলের দিকে মৃদুল একটু সুস্থ হতেই চাঁদনির সঙ্গে যখন গল্প করতে করতে চা খাচ্ছিল, চাঁদনি তখন আবার জিজ্ঞাসা করে, কি গো, সকালবেলা অফিসে না গিয়ে বাড়ি এসে শুয়ে পড়লে? দুপুরে কিছু খেলেও না? অফিসে তোমার সঙ্গে কিছু হয়েছে নাকি? মৃদুল তখন অফিস যাওয়ার সময় গ্রামে বুড়ো বটতলার সামনে কি কি ঘটনা ঘটেছে সব চাঁদনিকে বলতেই চাঁদনি মৃদুলের মুখ থেকে গ্রামের সব ঘটনা শোনার পর মৃদুলের অলক্ষ্যে চাঁদনির ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে ওঠে। গ্রামের এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাওয়ার পর আর এক সপ্তাহ গ্রামে কোনো মর্মান্তিক ঘটনা ঘটেনি ঠিকই, কিন্তু বিশেষ করে গ্রামের জোয়ান ছেলেরা, গ্রামের তিনটে জোয়ান ছেলের আকস্মিক মৃত্যুতে তাদের মনে একটা ভয় জন্মেছে এবং রাতে তারা ঘর থেকে বেরোনো এক প্রকার বন্ধ করে দিয়েছে। রাতে বাড়ি বয়ে এসে চেনা কেউ ডাকলেও তারা ভয়ে বাড়ি থেকে বেরোচ্ছে না। ওরে পলাশ, তোর বাবার তো সকাল থেকে জ্বর কিছুতেই কমছে না রে। এত করে জল ভর্তি দিচ্ছি, তাও তো কিছুতেই কিচ্ছু হচ্ছে না। ঘরে অন্য সময় কত ওষুধ থাকে, সেটাও নেই। তোকে যে কবিরাজের থেকে ওষুধ আনতে পাঠাবো, তারও আজ আর উপায় নেই। সেই বিকেল থেকে অনবরত মুষলধারায় বৃষ্টি পড়েই চলেছে, থামার যেন কোনো নাম নেই। মায়ের কথা শুনে পলাশ চিন্তিত মুখে ঘরে পায়চারি করতে করতে বাবার মুখের দিকে তাকিয়ে বলে, মা, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি এক্ষুনি ছাতা আর সাইকেল নিয়ে কবিরাজ মশাইয়ের বাড়ি যেতে পারি। কবিরাজ মশাইয়ের বাড়ি তো আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়। পলাশের কথা শুনে পলাশের মা মৃন্ময়ী দেবী চিন্তিত মুখে বলে, না না, থাক। গ্রামে এইরকম একটা বিপদ চলছে, তোর আর যাওয়ার দরকার নেই। কাল সকালবেলা বরং যাস, কবিরাজ মশাইয়ের বাড়ি গিয়ে ওষুধ নিয়ে আসিস। মৃন্ময়ী দেবীর কথা শুনে পলাশ একটু রেগে গিয়ে বলে, তাহলে বাবা সারা রাত এরকম ভাবে কষ্ট পাবে? না না, বাবার কষ্ট আমি এইভাবে দেখতে পারবো না। আমি কবিরাজ মশাইয়ের বাড়ি যাচ্ছি, ওষুধ নেবো আর চলে আসবো। তুমি চিন্তা করো না মা, আমাকে কোনো বিপদ ছুঁতে পারবে না, তুমি দেখো। এই কথা বলে পলাশ ঘরের দেওয়ালে টাঙানো কালো ছাতাটা নিয়ে মৃন্ময়ী দেবীর কথা না শুনে ঘরের দরজা খুলে বারান্দায় দাঁড় করানো সাইকেলটা নিয়ে ছাতা খুলে বেরিয়ে পড়ে কবিরাজ মশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। পলাশকে কবিরাজ মশাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে দেখে মৃন্ময়ী দেবী 2 হাত জড়ো করে মাথায় ঠেকিয়ে বলে, ঠাকুর তুমি দেখো, আমার ছেলেটা যাতে ভালোভাবে বাড়ি ফিরে আসতে পারে, পথে যেন ওর কোনো বিপদ না হয় ঠাকুর। জল কাদামাখা অন্ধকার রাস্তা পেরিয়ে সাইকেলে করে যখন পলাশ ঘেটুপুর গ্রামের কবিরাজ হরিমোহনের বাড়ির পথে যাচ্ছিল, পলাশ সাইকেল চালাতে চালাতে হঠাৎ করে গ্রামের পরিত্যক্ত জমিদার বাড়ির গেটের সামনে এসে পলাশ সাইকেল নিয়ে থমকে দাঁড়িয়ে পড়ে আর দেখে তার সাইকেল থেকে 3 হাত দূরে 1 হাত ঘোমটা দেওয়া একটা নারী মূর্তি দাঁড়িয়ে আছে। ঘোমটা দেওয়ার কারণে নারী মূর্তিটার মুখ পলাশ দেখতে পেল না। পলাশ সাইকেল থেকে না নেমে পথের মাঝখানে পথ অবরুদ্ধ করে সেই নারীর উদ্দেশ্যে বলে ওঠে, এই তুমি কে? পথের মাঝখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? পথ ছাড়া বলছি, আমাকে যেতে দাও। পলাশ লক্ষ্য করলো তার কথায় সেই নারী মূর্তিটা এক চুলও নড়ল না, একভাবে ঠায় ওইখানে দাঁড়িয়ে রইল আর পলাশের কথায় কোনো উত্তর দিল না। পলাশ নারী মূর্তিটাকে ওইভাবে অসভ্যের মতো দাঁড়িয়ে থাকতে দেখে খুব রেগে যায়। এরপর সে সাইকেল থেকে নেমে নারী মূর্তিটার কাছে এগিয়ে যায়। এগিয়ে গিয়ে ঝাঁঝালো গলায় বলে, আপনার কি আমার কথা কানে গেল না?
আপনি পথের মাঝখানে এইভাবে অসভ্যের মতো দাঁড়িয়ে আছেন কেন? পড়ে যান বলছি, আমাকে যেতে দিন। কিছুক্ষণ নীরবতার পর সেই নারী মূর্তি ফ্যাসফ্যাসে গলায় বলে ওঠে, যাবি তুই কোথায় যাবি? তোকে আমি কোথাও যেতে দেব না। আমি তোকে এখন যে জায়গায় নিয়ে যাব, তুই আমার সঙ্গে সেই জায়গায় যাবি। নারী মূর্তিটার এইরকম ফ্যাসফ্যাসে গলার আওয়াজ শুনে পলাশ একটু ভয় পেয়ে যায় ঠিকই, কিন্তু সেই ভয় প্রকাশ না করে চিৎকার করে সেই নারী মূর্তিটার উদ্দেশ্যে বলে ওঠে, খালি তুই আমাকে যেতে দিবি? এই কথা বলে পলাশ নারী মূর্তিটার হাত ধরে হ্যাঁচকা টান মারতে নারী মূর্তিটার ঘোমটাটা কিভাবে যেন খুলে যায় পলাশের হাত লেগে। আর পলাশ নারী মূর্তিটার মুখ দেখে মুখ থেকে একটা আওয়াজ করে ছিটকে সরে আসে ভয়ে, আর কাঁপা কাঁপা গলায় বলে নারী মূর্তিটাকে, তুই তুই শালি বেঁচে আছিস? নারী মূর্তিটা হাসতে হাসতে পলাশের দিকে এগিয়ে আসতে আসতে বলে, হ্যাঁ রে, আমি তোদের মতো পাপিষ্ঠদের আমি নিজের হাতে শাস্তি দেব বলে আবার ফিরে এসেছি এই প্রকৃতির বুকে। এই কথা বলতে বলতে নারী মূর্তি হাসতে হাসতে যত পলাশের দিকে এগিয়ে আসতে থাকে তত পলাশ পা পিছুতে পিছুতে বলে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে বলছি। আমি তো কিছু করিনি, তুই তো সব জানিস। সেই নারী মূর্তি ফ্যাসফ্যাসে গলায় বলে, তুই কিছু করিসনি, কিন্তু তুই তো ওদের দলে সেদিন ছিলিস। আমার উপর যখন ওরা চরম অত্যাচার করছিল তখন তুই কিছু প্রতিবাদ করিসনি তো। নারী মূর্তির এই কথা শুনে পলাশ হাত জোর করে, আমার অন্যায় হয়ে গেছে সেই দিন, আমি তো পা ধরে ক্ষমা চাইছি, আমাকে যেতে দে। তোকে আমি ক্ষমা? সেটা কোনোদিনও নয়। এরপর ওই বর্ষা মুখর রাতে একটা পুরুষের বিকট চিৎকার শোনা যায় ঠিকই, কিন্তু সেটা গ্রামের লোকেদের কান অব্দি পৌঁছায় না। তারা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। মা গো, মা, আমার ছেলেটাকেও শেষ পর্যন্ত ছাড়লো না, ওকেও আমার কোল থেকে কেড়ে নিল। হায় হায়, আমি এখন কি নিয়ে থাকবো ঠাকুর? সাত সকালে এক মহিলার কান্নার আওয়াজে মৃদুল আর চাঁদনির ঘুমটা ভেঙে যায়। চাঁদনি তখন মৃদুলকে বলে, বাইরে এত কান্নাকাটি হচ্ছে কেন গো? কার আবার কি হলো? মৃদুল বলল, চলো তো আমার সঙ্গে, বাইরে গিয়ে দেখি কার কি আবার হলো। এই বলে মৃদুল বিছানা ছেড়ে ওঠে। গায়ে জামা গলিয়ে দরজা খুলে বাইরে বেরোতেই দেখে তার বাড়ির উল্টো দিকে যে ভগ্ন পরিত্যক্ত জমিদার বাড়িটা আছে, সেই জমিদার বাড়ির সামনে গ্রামের কিছু মানুষের ভিড়, এবং সেই ভিড়ের মধ্যে থেকে এক বৃদ্ধার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। সে কাঁদতে কাঁদতে বলছে, মা গো, আমার ছেলেটাকেও শেষ পর্যন্ত ছাড়লো না, ওকেও আমার কোল থেকে কেড়ে নিল। হায় হায়, আমি এখন কি নিয়ে থাকবো? ইতিমধ্যেই চাঁদনি বিছানা ছেড়ে উঠে পরনের অগোছালো শাড়িটা আর মাথায় অবিন্যস্ত খোলা চুলগুলো ঠিক করে, আর কপালে ঘেটে যাওয়া সিঁদুর ঠিক করিয়ে বাইরে বেরিয়ে আসতে মৃদুল বলে, চলো তো গিয়ে দেখি কার আবার কি হয়েছে। এই বলে স্বামী স্ত্রী ওই ভিড়ের দিকে এগিয়ে যায় এবং ভিড় ঠেলে এগোতেই দেখে এক বৃদ্ধার কোলে বছর 21-22 এক যুবক নগ্ন অবস্থায় শুয়ে আছে, আর তার গায়ে সেই আগের ছেলেটার মতো লাল লাল নখের আঁচড়ের দাগ, সঙ্গে শরীরে নানা জায়গায় ক্ষত। কেউ বা কারা যেন রাগের বশে ছেলেটাকে খুন করেছে তা দেখেই বোঝা যাচ্ছে। ছেলেটার রক্তাক্ত মৃতদেহ দেখে চাঁদনির ঠোঁটের কোণে আবার একটা সাপদের হাসি খেলে যায়। সবার অলক্ষ্যের বাইরে কেউ তার সাপদের হাসি লক্ষ্য করল না। ভিড়ের মধ্যে থেকে 40-42 বছরের একটা বউ বলে ওঠে, এই ঘেটুপুর গ্রামে মনে হয় কোনো অশরীরী বা অতৃপ্ত কারণ নজর পড়েছে। যদি ওই অশরীরের হাত থেকে নিজেদের ছেলেদের বাঁচাতে চাও তাহলে কোনো সাধু বা তান্ত্রিককে খবর দাও, যত শিগগিরই পারো খবর দাও, তারাই পারবে এই রহস্যের উদ্ঘাটন করতে। বউটার কথা শুনে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা গ্রামের লোকজনরা তার কথায় সায় দেয়। খুট করে দরজা খোলার আওয়াজ শুনে মৃদুলের ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যেতেই মৃদুল আধ বোঝা চোখে ঘরে জ্বলা হালকা হ্যারিকেনের হলুদ আলোয় দেখে চাঁদনি ঘরের দরজা খুলে বাইরে বেরোচ্ছে, খুব সন্তর্পণে, পা টিপে টিপে আর চারিদিকে তাকাতে তাকাতে, একদম চোরের মতো।
চাঁদনিকে এত রাতে বাইরে বেরোতে দেখে মৃদুল মনে মনে বলল, এত গভীর রাতে চাঁদনি বাইরে আবার কোথায় যাচ্ছে? ব্যাপারটা দেখতে হচ্ছে তো। এই বলে মৃদুল চুপি সারে উঠে ঘর থেকে বেরিয়ে চাঁদনির পিছন ধরে মৃদুল হাঁটতে হাঁটতে দেখে চাঁদনি এই পূর্ণিমা তিথির রাতে গ্রামের সরু মাটির রাস্তা ধরে কোথায় যেন হেঁটে চলেছে। এরপর গ্রামের অনেকটা সরু মাটির রাস্তা হেঁটে পেরোতে মৃদুল গ্রামের পথে একটা দৃশ্য দেখে থমকে দাঁড়িয়ে পড়ে। আর বিস্ফারিত চোখে যা দেখে তা হলো চাঁদনি ঘরে যে লক্ষ্মীমন্ত বউ সেজে থাকে সেই সাজ ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। মৃদুল দেখলো চাঁদনির সেই লক্ষ্মীমন্ত সাজের জায়গায় তার পরনে কালো একটা শাড়ি, খোলা লম্বা চুল আর আকাশের পূর্ণিমার গোল চাঁদের রূপলি আলো চাঁদনির শরীরে পড়ে তার ওই দুধে আলতা ফর্সা রং আরও যেন উথলে পড়েছে। আর সেই সঙ্গে বাতাসে ঝাঁঝানো মিষ্টি একটা গন্ধ মৃদুলের নাকে সমানে আসতে লাগলো। চাঁদনি পিছন ফিরেছিল বলে মৃদুল তার মুখটা ঠিকমতো দেখতে পেল না। এরপর একটা পুরুষ গলায় গানের কণ্ঠ কানে আসতেই মৃদুল চাঁদনির দিকে চোখ ফিরিয়ে দেখে গ্রামের দূরের পথ ধরে তাদের পোস্ট অফিস মাস্টারের ছেলে অখিল গান গাইতে গাইতে এগিয়ে আসছে টলতে টলতে। অখিলকে দেখেই বোঝা যাচ্ছে সে এক গলা মদ ঢেলেছে। এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনে। গানটা গাইতে গাইতে অখিল চাঁদনিকে দেখে হঠাৎ থেমে যায় আর বলে, এই সুন্দরী, কে গো তুমি? এই পূর্ণিমা রাতে এই ভাঙা শিব মন্দিরের সামনে কি করছো? মৃদুল দেখলো অখিলের প্রশ্নে চাঁদনি কোনো উত্তর দিল না, একইভাবে চুপ করে দাঁড়িয়ে রইল পিছন দিকে মুখ ফিরিয়ে। চাঁদনিকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আবার অখিল বলে ওঠে, সুন্দরী, তুমি আমাকে দেখে লজ্জা পাচ্ছ? আমার কাছে এসো, আমি এক্ষুনি তোমার সব লজ্জা ভাঙিয়ে দিচ্ছি। এই বলে অখিল চাঁদনিকে পিছন দিক থেকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে তার লম্বা খোলা চুলগুলো সরিয়ে তার নগ্ন দুধের আলতা ফর্সা পিঠে ধীরে ধীরে অখিল তার ঠোঁট বোলাতে শুরু করে। আর অন্যদিকে চাঁদনি ধীরে ধীরে উত্তেজিত হতে শুরু করে। এরপর ধীরে ধীরে চাঁদনি অখিলের দিকে ঘুরতেই অখিল চাঁদনির বুক থেকে শাড়ির আঁচলটা সরিয়ে তার নরম খোলা স্তন জুড়ে আদর করতে থাকে সারা নগ্ন বুকে। তারপর চাঁদনি অখিলকে মন্দিরের চাঁতালে শুয়ে দিয়ে চাঁদনি তার নগ্ন শরীর নিয়ে অখিলের বুকের উপর চেপে বসে তার গা থেকে জামা খুলে টান মেরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর দুজনের মধ্যে শুরু হয় চরম যৌন খেলা। ওই গভীর পূর্ণিমা তিথির দিন চাঁদনির এই অশ্লীল রূপ আর অন্য পুরুষের সঙ্গে নোংরা খেলায় মেতে উঠতে দেখে মৃদুলের নিজের উপর খুব রাগ হয় এবং সে নিজেকে নিজের গালে ঠাস ঠাস করে চড়থাপ্পড় মারতে মারতে বলে, রাগে গজগজ করতে করতে, আমি এতদিন তাহলে প্রতি রাতে এক বিছানায় এক বেশ্যার সঙ্গে রাত কাটিয়েছি। চাঁদনি তাহলে বেশ্যা? এখন আমার সঙ্গে ওর শরীরের সব খিদে মিটিয়ে নিয়ে তারপর এখন অন্য পুরুষের সঙ্গে মেলামেশা করে ওর শরীরের খিদে মেটাবে? আমি ওর সঙ্গে আর কিছুতেই থাকবো না, আমি কালই ওকে ত্যাগ করবো। এই কথা যখন ভাবছিল হঠাৎ মৃদুলের কানে অখিলের একটা বিকট চিৎকারের আওয়াজ ভেসে এলো আর সঙ্গে কিছু কথা। মানে তুই ফিরে এসেছিস আবার? আমরা তো তোকে মেরে ফেলেছিলাম। অখিলের চিৎকার কানে আসতেই মৃদুল সঙ্গে সঙ্গে অখিলের দিকে তাকায় আর যা দেখে তা হলো অখিলের বুকের উপর তার সুন্দরী স্ত্রী চাঁদনি আর বসে নেই, তার জায়গায় বসে আছে এক পিশাচিনী। পিশাচিনী বললে ভুল হবে, বরং বলা ভালো এক ডাইনি। এবং সেই ডাইনি অখিলের বুকের উপর এমনভাবে বসে আছে দেখে মনে হচ্ছে অখিল কর্ণ পিশাচিনীর কবলে পড়েছে। মৃদুল দেখল সেই ডাইনির ভয়ঙ্কর চেহারা। সেই ডাইনির চোখ বলে কিছু নেই, গায়ে দুটো কালো কালো পোটো, হাত পা মুখে নানা ধরনের ক্ষত ও নখের আঁচড়ের দাগ। এছাড়া ঠোঁটের কোণে থেকে লাল কালচে রক্ত গড়িয়ে পড়ছে। সেই ডাইনি অখিলের নগ্ন মুখের উপর বসে বড় বড় নখের আঁচড় দিতে দিতে ফ্যাসফ্যাসে গলায় বলছে অখিলকে, হ্যাঁ, আমি ফিরে এসেছি তোদের মতো পাপিষ্ঠদের শাস্তি দিতে। আমার এই পৃথিবীর বুকে তোরা সেই দিন আমার সঙ্গে যা করেছিস সেই অন্যায়ের প্রতিশোধ নিতে।
এই বলে সেই ডাইনি রাগের বশে অখিলের নগ্ন বুকের উপর নখের আঁচড় দিতে লাগলো আর কান নিটো করা বিকট হাসি হাসতে লাগলো। ওই ডাইনির ওই কান নিটো করা হাসি শুনে মৃদুলের কানের পর্দা ফেটে যাওয়ার জোগাড়। ওই ডাইনি যখন অখিলের নগ্ন বুকে আঁচড় দিচ্ছিল তখন অখিল ওই ডাইনির দিকে হাত জোর করে বলছিল, অখিলের এই কথা শুনে ওই ডাইনি আবার ফ্যাস ফ্যাসে গলায় বলতে লাগলো, তোদের মতো পাপিষ্ঠদের আমি ছেড়ে দেব না, না কখনোই না। আমি তোদের মতো পাপিষ্ঠদের শাস্তি দিয়েই তবে এখান থেকে যাব। এই বলে আবার ওই ডাইনি অখিলের বুকে আঁচড় দিতে থাকে নিজের নখে দিয়ে। চাঁদের আসল রূপ দেখে মৃদুলের বুঝতে বাকি রইল না, গ্রামে প্রত্যেক পূর্ণিমা তিথিতে যে জোয়ান ছেলেগুলোর মৃত্যু হচ্ছে অস্বাভাবিকভাবে, তার জন্য কে দায়ী, কে করছে তা আজ মৃদুলের কাছে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায় ঠিকই, কিন্তু চাঁদনি গ্রামের জোয়ান ছেলেদের সঙ্গে এইরকম কেন ব্যবহার করছে তা সেটা মৃদুলের মাথায় ঢুকলো না। এরপর মৃদুল ওইখানে ওই জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না, সঙ্গে সঙ্গে ভয়ে বাড়ি চলে আসলো। চাঁদনির ওই ভয়ঙ্কর পৈশাচিক রূপ দেখে বাড়িতে এসে যেমন শুয়েছিল সেই রকম ভাবে আবারও শুয়ে পড়ে এবং শুয়ে শুয়ে ভাবতে থাকে এখন ওই পিশাচিনীর হাত থেকে নিজে কি করে বাঁচবে মৃদু। এই কথাই ভাবছিল শুয়ে শুয়ে মৃদু। হঠাৎ দরজায় খুট করে আওয়াজ হতেই চোখ বন্ধ করে ঘুমের ভান করে ঠিকই, কিন্তু সে আধ বোঝা চোখে দেখে চাঁদনি কিছুক্ষণ আগে যে মায়াবী রূপ আর বেশ ধরেছিল সেই রূপ আর বেশ পরিবর্তন করে সেই আবার লক্ষ্মীমন্ত বউ সেজে মৃদুলের পাশে এসে শুয়ে পড়ে। আবারও চাঁদনিকে তার পাশে শুতে দেখে মৃদুলের বুকে যেন ভয়ের হাতুড়ি কে যেন পিটতে থাকে। এরপর সারা রাত মৃদুলের ঘুম এলো না, এই ভয়ে পাছে ঘুমিয়ে পড়লে যাতে চাঁদনি কোনো কিছু তার ক্ষতি করে। সারা রাত না ঘুমিয়ে কাঠ হয়ে চাঁদনির পাশে মৃদুল শুয়ে থাকলো। সকাল হতেই মৃদুল চাঁদনিকে বলে, আচ্ছা শোনো না চাঁদনি, আমাকে অফিসের জরুরি কাজে কলকাতায় যেতে হবে, তুমি একা থাকতে পারবে তো? চাঁদনি তখন মৃদুলের মুখে হাত দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি একা বেশ থাকতে পারবো, তুমি যাও কলকাতায় নিশ্চিন্ত মনে। অঞ্জন, তুই আমাকে বাঁচা, আমি একটা খুব বড় বিপদে পড়েছি। আমি জানি তুই একমাত্র আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারবি। মৃদুল কলকাতায় এসে সোজা তার ছোটবেলার বন্ধু অঞ্জনের বাড়ি যায় এবং তার পায়ে পড়ে খুব কাঁদতে লাগে এবং তাকে তার এই বিপদ থেকে রক্ষা করতে বলে। মৃদুলকে পায়ে পড়ে কাঁদতে দেখে অঞ্জন মৃদুলকে তার পায়ে বাধা দিয়ে বলে, কি হয়েছে মৃদুল, আমাকে পরিষ্কার করে বল। মৃদুল তখন ঘেটুপুর গ্রামে কি কি ঘটনা ঘটেছে এবং চাঁদনির আসল রূপ সম্পর্কে সব পুঙ্খানুপুঙ্খভাবে অঞ্জনের কাছে বলতেই অঞ্জন বলে, চল আজ বিকেলে তোকে একজনের কাছে নিয়ে যাব, সেই একমাত্র তোকে এই বিপদ থেকে হয়তো রক্ষা করতে পারবে। মৃদুল জিজ্ঞাসা করে, কার কাছে তুই নিয়ে যাবি অঞ্জন? অঞ্জন তখন মৃদুলের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে বলে, তুই কালীনাথ চ্যাটার্জির নাম শুনেছিস? না, তিনি কে? উনি হলেন এই খাস কলকাতার বুকে একজন নামকরা জ্যোতিষী। ওনাকে এক ডাকে কলকাতার সবাই চেনে। কেউ যদি কোনো সমস্যা বা বিপদে পড়ে তাহলে ওনার কাছে সবাই সেই সমস্যা নিয়ে ছুটে যায়। উনি ওনার কঠোর তন্ত্র সাধনার দ্বারা সেই সমস্ত সমস্যা থেকে সকলকেই রক্ষা করেন। অঞ্জনের মুখে কালী গুলিনের নাম শুনে মৃদুল হাত জোর করে বলে, আমি আর দেরি করবো না, আজ বিকেলেই আমাকে ওনার কাছে নিয়ে চল তুই। অঞ্জন বলে, বেশ, আজ উনি বাড়ি আছেন, আজই তাহলে যাওয়া যাক। এরপর বিকেল হতেই অঞ্জন মৃদুলকে নিয়ে বাগবাজারে রাজবল্লভ পাড়ায় কালী গুনিনের বাড়ি রওনা দেয় এবং সেখানে গিয়ে কালী গুনিনের কাছে মৃদুল ঘেটুপুর গ্রামে এবং নিজের আসন্ন সব বিপদের কথা খুলে বলে এবং উনি মৃদুলের মুখ থেকে সব শুনে বললেন, আমার মনে হয় চাঁদনি বেঁচে থাকাকালীন ওর জীবনে এমন কিছু ঘটনা বা কিছু অন্যায় হয়েছিল যে মৃত্যুর পর ও সেই অন্যায়ের প্রতিশোধ নিতে এই পৃথিবীর বুকে আবার ফিরে এসেছে। আর ও নিজের রূপের মায়া বিস্তার করে সবাইকে ভুলিয়ে ওর উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিচ্ছে সবার উপরে। কালী গুনিনের মুখ থেকে এই কথা শুনে মৃদুল বলে, আচ্ছা ঠাকুরমশাই, চাঁদনির উপর যে বা যারা অন্যায় করেছে তাদের নাম কি কোনোদিনও জানা যাবে না? হ্যাঁ যাবে, ওর কাছে গেলেই জানা যাবে ও বেঁচে থাকাকালীন ওর সঙ্গে অতীতে কী ঘটনা ঘটেছিল এবং কারা ওর উপর অন্যায় করেছিল সবটাই জানা যাবে। শোনো বাবা,
কাল আমি তোমার সঙ্গে ঘেটুপুর গ্রামে যাব। তোমার কোনো আপত্তি নেই তো? না ঠাকুর মশাই, আমার কোনো আপত্তি নেই। কালীগুণী ও মৃদুলের কথার মাঝে অঞ্জন বলে, শোন মৃদুল, আমিও তোদের সঙ্গে তোদের ওই গ্রামে যাব। আমি তোদের দুজনকে ছেড়ে এখানে একা নিশ্চিন্তে থাকতে পারবো না। পরদিন ভোর হতেই ওরা তিনজন কলকাতা থেকে ঘেটুপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। ঘেটুপুর স্টেশনে নেমে গ্রামের পথ দিয়ে ওরা তিনজন যখন হেঁটে যাচ্ছিল, মৃদুলের পাশ থেকে তখন গ্রামের কয়েকজন লোক হেঁটে যাচ্ছিল নিজেদের মধ্যে কিছু কথা বলতে বলতে। গ্রামের লোকেদের কিছু কিছু কথা মৃদুলের কানে আসে। কথাগুলো হলো, মেজো, আজ সকালে আবার একটা এই গ্রামেই এক জোয়ান ছেলের কত মৃতদেহ পাওয়া গেছে। ওই ঘেটুপুর রেল লাইনের কাছে যে মুসলিম বস্তিটা আছে ওইখানেই ফেলে দিয়ে গেছে। ওই লোকটার এই কথা শুনে অপর একজন বলে ওঠে বেশ অবাক ও বিস্ময়কর ভাবে, আবার হায় রে, গ্রামে কি শুরু হয়েছে? গ্রামের জোয়ান ছেলেগুলোকে এইভাবে কে মারছে বলো তো? কে জানে। গ্রামের লোকেদের কথাগুলো মৃদুলের কানে আসতেই সে কালীগুণের দিকে তাকিয়ে বলে, ঠাকুর মশাই, ওদের কথাগুলো শুনলেন? চাঁদনি আবার কাল রাতে। কালীগুণ বলল, শুনলাম সব, চিন্তা করো না, আমি দেখছি ব্যাপারটা। এরপর ওরা তিনজন বাড়িতে পা দিতেই দেখে চাঁদনি বাড়িতে নেই। চাঁদনিকে বাড়িতে না দেখতে পেয়ে মৃদুল যে বাড়িতে ভাড়া থাকে চাঁদনিকে নিয়ে, ওই বাড়ির বাড়িওয়ালি প্রভাতী দেবীকে চাঁদনির কথা জিজ্ঞেস করায় সে জানায় গতকাল সন্ধ্যে থেকে নাকি চাঁদনি বাড়িতে নেই। মৃদুল রান্নাঘরে দাঁড়িয়ে অঞ্জন হরনাথের জন্য সন্ধ্যেবেলা চা করছিল। হঠাৎ মেয়েলি কণ্ঠে একটা গানের সুর মৃদুলের কানে ভেসে আসতেই সে চা করা থামিয়ে কান খাড়া করে মেয়েলি কণ্ঠে গানের আওয়াজটা শুনতেই সে চমকে ওঠে এবং সঙ্গে সঙ্গে রান্নাঘর থেকে বেরিয়ে অঞ্জন কালীগুণীর কাছে যায় আর বলে উত্তেজিত গলায়, ঠাকুর মশাই, শুনতে পাচ্ছেন? চাঁদনি আবার গান গাইছে। ও আবার ফিরে এসেছে। মৃদুলের কথা আর উত্তেজনা দেখে কালীগুণী বলে মৃদুলকে হাত দেখিয়ে, শান্ত হ, আমি শুনেছি। চল আমার সঙ্গে, ওই পুকুর পাড়ে চল। এরপর ওরা তিনজনে পুকুর পাড়ে যেতেই আকাশে ফুটে ওঠা পূর্ণিমার গোল রূপালী চাঁদের ঝলমলে আলোয় দেখে পুকুর পাড়ে একটি মেয়ে দাঁড়িয়ে আছে এবং সেই মেয়েটার গায়ে চাঁদের রূপলি আলো পড়ে তার শরীরে দুধে আলতা ফর্সা রং উথলে পড়েছে। সেই সঙ্গে বাতাসে ঝাঁঝালো মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে। চাঁদনিকে পুকুর পাড়ে পিছন ফিরে চাঁদের দিকে তাকিয়ে গান গাইতে দেখে মৃদুল হরনাথের উদ্দেশ্যে বলে, ওই যে পুকুর ঘাটে যে মেয়েটা পিছন ফিরে গান গাইছে, ওই হলো চাঁদনি ঠাকুর মশাই। মৃদুলের কথা শুনে হরনাথ বলে ওঠে, আমি তোমার বলার আগেই দেখেই বুঝে নিয়েছি যে মেয়েটা পুকুর পাড়ে দাঁড়িয়ে গান গাইছে ও চাঁদনি। শোনো মৃদুল, তোমরা এখানে চুপ করে দাঁড়াও, কোনো কথা বলবে না, আমি ওর কাছে যাচ্ছি। এই কথা বলে কালীগুণী চাঁদনির দিকে এগিয়ে যায় আর জিজ্ঞাসা করে নরম সুরে, মা, আমি জানি তুই বেঁচে থাকাকালীন তোর জীবনে এমন কিছু ঘটনা বা অন্যায় ঘটেছিল যা তুই মৃত্যুর পর তোর উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে ফিরে এসেছিস। তুই বল মা আমাকে সব, তোর উপর কারা অন্যায় করেছে? তারা কি এই গ্রামের বাসিন্দা? মৃদুল অঞ্জন তাকিয়ে দেখলো কালীগুণীর কথা শেষ হতেই চাঁদনি ধীরে ধীরে তার দিকে ফিরে এবং কিছুক্ষণ নীরবতার পর চাঁদনি তার লাল জ্বলন্ত দৃষ্টি দিয়ে কালীগুণীর উদ্দেশ্যে বলে, সেই আবার ফ্যাস ফ্যাসে গলায়, হ্যাঁ ঠাকুর মশাই, আমি বেঁচে থাকাকালীন এই গ্রামেরই কয়েকজন জোয়ান ছেলে আমার সঙ্গে একটা চরম অন্যায় করে আজ থেকে 1.5 বছর আগে, এই 1.5 বছর আগে আমার উপর হওয়া অন্যায় প্রতিশোধ নিতে আমি আজ এই পৃথিবীর বুকে ফিরে এসেছি মানুষ রূপ ধারণ করে। চাঁদনির মুখ থেকে এই কথা শুনে হরনাথ বলে, 1.5 বছর আগে তোমার সঙ্গে কি এমন অন্যায় হয়েছিল সব আমাকে খুলে বলো। এই গ্রামে কারা তোমার সঙ্গে অন্যায় করেছে সব খুলে বলো আমাকে, আমি সব শুনতে চাই, তোমার অতীত জীবনের ঘটনাগুলো। কালীগুণীর কথা শুনে চাঁদনি তার উপর 1.5 বছর আগে হয়ে যাওয়া অন্যায়ের কাহিনী বলতে শুরু করে ধীরে ধীরে। ঠাকুর মশাই, আমার নাম চাঁদনি, চাঁদনি দাস। আমি এই খেজুপুর গ্রামের দক্ষিণ দিকে যে তাঁতিপাড়াটা আছে না, ওইখানে থাকতাম। আমার মা জন্মের সময় আমাকে জন্ম দিতে গিয়ে মারা যায়। তারপর বাবা আমাকে মানুষ করছিল। আমার যখন 8 বছর বয়স, হঠাৎ ঘুমের ঘোরে বাবা হার্ট অ্যাটাকে মারা যায়। বাবা মা দুজনেই মারা যাওয়াতে
মামা আমাকে এসে মামার বাড়ি নিয়ে যায়। তারপর থেকে আমি ওখানেই থাকতাম ঠিকই, কিন্তু মামি আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো। সবজি কাটা থেকে শুরু করে রান্না, ঘর মোছা, ঘর গোছানো সব কাজ করাতো। আর কোনো কাজে যদি ভুল হতো আমাকে সেদিন মামি মারধর করতো আর খেতে দিত না, ঘরে সারা দিন আটকে রাখতো। এইরকমই বছরের পর বছর দুঃখের মধ্যে দিয়ে আমার দিন চলছিল। মামার বাড়িতে আমার যখন 20 বছর বয়স, তখন আমার জীবনে একটা মারাত্মক ঘটনা ঘটে যায়। আর ঘটনাটা ঘটে পূর্ণিমা তিথি কোজাগরীর লক্ষ্মী পুজোর দিন। সেই দিন মামার বাড়িতে লক্ষ্মী পুজো ছিল। মামি ঠাকুরের ভোগের জন্য নাড়ু, মোয়া আরো নানা ধরনের মিষ্টি বানাচ্ছিল। হঠাৎ মিষ্টি বানাতে বানাতে নারকেল কম পড়ায় মামি আমাকে বাজার থেকে নারকেল কিনে আনতে পাঠায়। সন্ধ্যেবেলা আমি মামির কথা অনুযায়ী মামার বাড়ি থেকে একটু দূরে একটা নারকেল দোকান ছিল, সেই দোকানে নারকেল আনতে যাই। আমি যখন নারকেল নিয়ে ফিরছি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে, হঠাৎ আমি হাঁটতে হাঁটতে থেমে যাই আর দেখি আমার পথ অবরুদ্ধ করে 4-5 জন ছেলে দাঁড়িয়ে আছে। আর আমার দিকে তাকিয়ে বাঁকা একটা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে শয়তানি হাসি হাসছে। আমি ছেলেগুলোকে দেখে চিনতে পারি। ছেলেগুলো আর কেউ ছিল না, এই গ্রামেরই ছেলে। এই ঘেটুপুর গ্রামের স্টেশন মাস্টার রমাকান্তর ছেলে প্রদীপ, 2 পোস্টমাস্টার নীলমণি বাবুর ছেলে অখিল, আরো কয়েকজন, তাদের নাম জানি কিন্তু এই গ্রামের কোথায় থাকে জানি না। ছেলেগুলোকে আমার পথ আটকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করি আমি, কি গো, তোমরা এইভাবে পথ আটকে দাঁড়িয়ে আছো কেন? আমার পথ ছাড়ো, আমাকে যেতে দাও, দেরি হয়ে গেলে মামি খুব ডাকবে। আমার এই কথা শুনে ছেলেগুলো হো হো করে হেসে ওঠে। তারপর আমাকে ওরা সবাই মিলে চেপে ধরে মুখে রুমাল বেঁধে নিয়ে যায় গ্রামের পরিত্যক্ত জমিদার বাড়ির বাগানে। সেখানে নিয়ে গিয়ে ওরা 5 জন মিলে ঘন্টার পর ঘন্টা আমার সুন্দর দেহটাকে ভোগ করে আর ওদের শরীরের খিদে মেটায়। এরপর ওদের শরীরের খিদে মেটানো হয়ে গেলে আমার দেহটাকে কেটে টুকরো টুকরো করে জমিদার বাড়ির পিছনের বাগানে পুঁতে দেয় আর নিজেদের করা পাপ ঢেকে দেয়। আমার সঙ্গে ওরা যে পাপ করেছে তা গ্রামের লোকেরা আজ পর্যন্ত ঘুণাক্ষরেও জানে না। এইদিকে লক্ষ্মী পুজোর দিন সারা রাত আমি বাড়ি না ফেরায় মামি সারা গ্রামে রটিয়ে দেয় আমি নাকি গ্রামে কারোর সঙ্গে কলকাতায় পালিয়েছি। চাঁদনির মুখ থেকে তার জীবনের ঘটা এই ভয়ঙ্কর ঘটনাগুলো শুনে কালীগুণী বলে ওঠে, মা, তুমি যা করেছো বেশ করেছো। তোমার উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিয়েছো, এই কাজে তুমি কোনো ভুল করোনি, বরঞ্চ অপরাধীদের নিজের হাতে যোগ্য শাস্তি দিয়েছো। তুমি এবার বলো, আমি তোমার আত্মার কিভাবে মুক্তি বানাতে পারি? কালীগুণীর কথা শুনে চাঁদনি কাঁদো কাঁদো গলায় বলল, আমি শুধু আমার আত্মার মুক্তির আগে চাইছিলাম আমার জীবিতকালে এই ভয়ঙ্কর ঘটনাগুলো কোনো সাধু বা তান্ত্রিক আমার মুখ থেকে শুনে যাক, তাতেই আমার আত্মার মুক্তি ঘটবে চিরদিনের মতো। আজ আপনাকে আমার জীবনে ঘটা ভয়ঙ্কর ঘটনাগুলো বলে খুব খুব শান্তি লাগছে। এবার আমি শান্তিতে এই পৃথিবী থেকে বিদায় নেব ঠাকুরমশাই। আর হ্যাঁ, যাওয়ার আগে আমি মৃদুলকে একটা কথা বলে যেতে চাই। চাঁদনির কথা শুনে মৃদুল কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, কি কথা চাঁদনি, আমাকে বলো। চাঁদনি তখন ছল ছল চোখে কান্না মাখানো গলায় বলে ওঠে, মৃদুল, আমি তোমাকে গ্রামের অন্য কোনো ছেলেদের মতো কেন বলো তো হত্যা করিনি। কেন চাঁদনি? আসলে তুমি আমার শরীরকে ভালোবাসোনি, বেসেছো আমার মনকে। আর আমাকে তুমি তোমার স্ত্রীর মর্যাদা দিয়েছো। তাই আমি চাই তুমি সারা জীবন ভালো থাকো আর অনেক উন্নতি করো। এই কথা শেষ হতেই ওরা 3 জন পূর্ণিমার গোল রূপালী চাঁদের আলোয় দেখে চাঁদনির রক্ত মাংসে গড়া সুন্দর শরীরটা ধীরে ধীরে একটা সাদা ধোঁয়ার মতো অবয়বে পরিণত হল। তারপর সেটা ধীরে ধীরে ধোঁয়ার মতো কুণ্ডলি পাকাতে পাকাতে আকাশে উঠে মিলিয়ে যায় চোখের নিমেষের মধ্যে।